আসসালামু আলাইকুম। মণিপুর কি ভারত থেকে সত্যি আলাদা হয়ে যাচ্ছে? আলাদা হয়ে যেতে যাচ্ছে? আলাদা হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে? অবস্থা দৃষ্টে সেটাই মনে হয়। মণিপুর ভারত থেকে আলাদা হয়ে গেছে। এখন অনেকটা সম্পূর্ণ মণিপুর, কিন্তু ওইখানে ভারতের কোনো কানুন আইন চলছে না। মণিপুরে এমএলএ, মণিপুর লিবারেশন আর্মি অতর্কিত হামলা করেছে ভারতের সেনা বেসে। যে ভারতকে বলা হয় পৃথিবীর সর্ববৃহৎ চতুর্থ সেনাবাহিনীর, সেই সেনাবাহিনী মণিপুরে এমএলএ মণিপুর লিবারেশন আর্মির আক্রমণে সেনা চৌকিতে আক্রমণ করেছে। যে আক্রমণের ফলে ভারতীয় সেনাবাহিনী মণিপুর তাদের ঘাঁটি রেখে পালাচ্ছে এদিক সেদিক যান বাঁচানোর জন্য। এবং এরপর আবার কুকি বিদ্রোহীরাও ঘোষণা করেছে তাদের নির্বাচিত মন্ত্রীদেরকে যে 20 তারিখের মধ্যে পদত্যাগ করতে হবে, নাইলে ধরে নিবে তারা ভারতের দাসত্ব ভারতের দাসত্ব অনুযায়ী চলছে এই মন্ত্রীগুলা, এমপি এবং মন্ত্রীগুলা। এদেরকে মৃত্যুর হুমকি দিয়ে দিয়েছে। সব কিছু মিলে মণিপুর এখন একটি ভারতের জন্য একটি বড় ধরনের সমস্যা হয়ে গেছে, যেটা ভারতের প্রধানমন্ত্রী স্বীকার করে না। তারা বলে এখনও পরিস্থিতি সব ঠিক আছে, পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটে নাই। তারা বলছে এখনও বলছে পরিস্থিতি কোনো পরিবর্তন হয় নাই, পরিস্থিতি ঠিক আছে, কিন্তু আসলে ঘটনা কিন্তু অন্যরকম। ভারত একটি বৃহৎ দেশ, চতুর্থ বৃহত্তম সেনাবাহিনী, পারমাণবিক শক্তির অধিকারী। যত রংবাজি, যত দাদাগিরি দেখায় এই গরিব বাংলাদেশের প্রতি, বাংলাদেশ কিন্তু ভারতের শত্রু না। বাংলাদেশের মানুষ ভারতকে বন্ধু হিসেবে মনে করে, কিন্তু এই দাদাগিরি, এই চাওয়ালা নরেন্দ্র মোদী, এই কট্টর হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী কিন্তু বাংলাদেশকে দেখায়। আমরা ডক্টর ইউনূস সাহেবের সময় আমরা দেখেছি সীমান্তে পুশব্যাক করা, সীমান্তে কাঁটাতার করে ঢুকে যাওয়া বিএসএফ, এবং ছাগল চুরি করার মতো ন্যাক্কারজনক ঘটনা, ফালতু ঘটনা এই ভারতে বিএসএফের কর্মকাণ্ড, এবং ড্রোন বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে যাওয়া। আবার গত 2 দিন আগে লালমনিরহাট না কোন জায়গায় রাত্রে 2:30-3টার দিকে দেখা গেল একটি রবট কুকুর চলে যাচ্ছে, এবং সন্দেহ করছে এটা ভারতের সেনাবাহিনীতে রবট কুকুর নতুন সংযুক্ত করেছে, সেই রবট কুকুর হবে। এগুলি সব কিছু নিয়ে বাংলাদেশকে একটা চাপের মুখে রাখা। চীনের বর্ডারে ভারত কিন্তু মিয়াও মিয়াও করে, পাকিস্তানের বর্ডারে করে ঘেয়ে গো, আর বাংলাদেশের বর্ডারে ভারত রয়্যাল বেঙ্গল টাইগারের মতো, সিংহের মতো গর্জায়। এই হতো ভারতের দায়। পুরো বিশ্বে ভারত একটি শক্তিশালী দেশ হিসেবে নিজেকে দেখাতে চাচ্ছে, অথচ মণিপুরে ভারতের সেনাবাহিনী ভয়ে ভয়ে মণিপুরে ভারতের সেনাবাহিনী ভয়ে আর্মি ক্যাম্প করে চলে যাচ্ছে, ছেড়ে চলে গেছে। এই হলো ভারতের সেনাবাহিনীর কৃতিত্ব। তো আমরা ধরে নিচ্ছি মণিপুর মোটামুটি ওইখানে যেহেতু আইন শৃঙ্খলা অবনতি হয়ে গেছে, এবং ভারতের কেন্দ্রীয় সরকারের আইনের ওই মণিপুরের যে রাজ্য সরকার, তাদের আইন চলছে না ওইখানের। আমরা দেখেছি ওইখানের একজন এমপি অথবা মন্ত্রী সাবেক বর্তমানে সে উন্ডেড হয়েছে, সে আহত হয়েছে, তাকে মণিপুরের মুখ্যমন্ত্রী বিমানবন্দরে গিয়ে তুলে দিচ্ছে বিমানে দিল্লিতে চিকিৎসার জন্য। তো খুব অসহায় মুখ্যমন্ত্রীর চেহারায় আমরা দেখতে পেরেছি মুখ্যমন্ত্রী খুব অসহায় অবস্থায় আছে, খুবই অসহায় অবস্থায় আছে মুখ্যমন্ত্রী। আমরা মুখ্যমন্ত্রীর চেহারায় আমরা দেখতে পেয়েছি সেটা। তো ভারতের দাদাগিরি যত সব আমাদের জন্য। তো ভারতের টুকরা হওয়া যে একটা ব্যাপারটা, সেটা আমরা ইতিমধ্যে দেখতে শুরু করেছি। ভারত টুকরা হয়ে যাচ্ছে, অর্থাৎ ভারতের 7 সিটি আস্তে আস্তে ভারত থেকে আলাদা হয়ে যাচ্ছে। ভারতের অনেক রাজ্য ভারতের সাথে থাকতে চাচ্ছে না। ভারতের মানচিত্রে একটা রাজ্য আছে যেটি বহু বছর ধরে বলা চলে যেন আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে। 7 সিস্টার্সের অন্যতম এই রাজ্যটি হলো ভারতের মণিপুর। আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের পূর্বাঞ্চলীয় এই রাজ্যটি, এবং এবারের পরিস্থিতি আগের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। গুলির শব্দ, সেনা ঘাঁটি দখলের ভিডিও, নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রাণনাশের হুমকি, সব মিলিয়ে একটাই প্রশ্ন উঠেছে, মণিপুর কি শুধু সহিংসতার দিকে এগোচ্ছে,
নাকি ভারতের মানচিত্র থেকে আলাদা হওয়ার পথে আরো এক ধাপ এগিয়ে গেল? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে ভারতীয় সেনাবাহিনীর একটি ক্যাম্পে অস্ত্র হাতে অবস্থান নিচ্ছে সশস্ত্র যোদ্ধারা। ক্যাম্প ছেড়ে সরে যাচ্ছে সেনারা। এই দৃশ্য যদি কাশ্মীর বা ছত্তিশগড়ের হতো তবে দেশ জুড়ে তোলপাড় পড়ে যেত। কিন্তু এটা ঘটছে মণিপুরে, যেখানে প্রশ্ন শুধু আইন শৃঙ্খলার নয়, প্রশ্ন রাষ্ট্রের সার্বভৌমত্বের। সাম্প্রতিক দিনগুলোতে মণিপুরের পার্বত্য অঞ্চল আবারও অস্থির হয়ে উঠেছে। বিশেষ করে গোত্রভিত্তিক জনগোষ্ঠী অধ্যুষিত এলাকাগুলোর পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় ভারতীয় সেনাবাহিনীর একটি ক্যাম্পে আচমকা আক্রমণ চালায় মণিপুর লিবারেশন আর্মি বা MLA। হামলার পর তারা ঘাঁটিতে অবস্থান নেয়। সেনারা ঘাঁটি ছেড়ে সরে যেতে বাধ্য হয়, অপেক্ষা করে বাইরের শক্তির জন্য। এই ঘটনাটি শুধু একটি বিচ্ছিন্ন হামলা নয়, এটি স্পষ্ট করে দিচ্ছে মণিপুরে রাষ্ট্রের নিয়ন্ত্রণ এখন কতটা নড়বড়ে হয়ে গেছে। এই অস্থিরতার মধ্যে সামনে আসে আরও একটি ভয়ঙ্কর অধ্যায়। ইউনাইটেড কুকি লিবারেশন আর্মি নামের একটি সশস্ত্র সংগঠন সরাসরি 3 জন উপজাতি বিধায়ককে প্রাণনাশের হুমকি দেয়। সম্প্রতি প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে এই 3 বিধায়ককে 20 ফেব্রুয়ারির মধ্যে পদত্যাগ করতে হবে। বিবৃতিতে বলা হয়, এই নির্দেশ অমান্য করলে তাদের রাজ্য সরকারের সহযোগী ও জনগণের শত্রু হিসেবে গণ্য করা হবে, আর সেই শাস্তির মধ্যে মৃত্যুদণ্ড অন্তর্ভুক্ত। এই কথাটিও স্পষ্ট উল্লেখ করা হয়েছে। সবচাইতে উদ্বেগজনক বিষয় হলো বিবৃতিতে বলা হয় এ বিষয়ে কোনো ব্যক্তি বা সংস্থার হস্তক্ষেপ করার অধিকার নেই। যারা হস্তক্ষেপ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর অর্থ একটাই, মণিপুরের অস্ত্রধারী গোষ্ঠীগুলো এখন কার্যত সমান্তরাল রাষ্ট্রের মতোই আচরণ করছে। এবার আসা যাক মণিপুরের স্বাধীনতার দাবির প্রসঙ্গে। কোথা থেকে এসেছে এই আন্দোলন? এই সহিংসতার পেছনে শুধু জাতিগত সংঘাত নয়, আছে গভীর রাজনৈতিক ক্ষোভ। স্থানীয় আরেকটি স্বাধীনতাকর্মী সংগঠন প্রকাশ্যে ঘোষণা দেয় কুকি জনগোষ্ঠী ও সাধারণ মানুষ বর্তমান সরকারি ব্যবস্থার উপর আস্থা হারিয়েছে। তাদের দাবি হলো মণিপুরে ভারতীয় সংবিধানের অধীনে শাসন ব্যবস্থা তারা আর মানতে চাইছে না। এই দাবি নতুন কিছু নয়। 2023 সালের রক্তক্ষয়ী সহিংসতার পর থেকে মণিপুরে আলাদা রাজনৈতিক প্রশাসনের দাবি আবার জোরালো হয়। তখন সেটি ছিল বিচ্ছিন্ন স্লোগান, আজ সেটি রূপ নিচ্ছে সংগঠিত আন্দোলনে। এখন এখানে দাবি উঠেছে ভারতের ভিতরে একটি আলাদা প্রশাসনিক কাঠামোর, যা দিল্লির নিয়ন্ত্রণের বাইরে। এই দাবি ধীরে ধীরে রূপ নিচ্ছে ভারত থেকে স্বাধীনতার রাজনৈতিক ভাষ্যে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে গেল 8 ফেব্রুয়ারি ঘটে আরো একটি ঘটনা। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ইম্ফল বিমানবন্দরে যান। সেখানে তিনি বিদায় জানান বিজেপি বিধায়ক ভুং জাগিন ভালকে। সহিংসতার সময় হামলায় আহত এই বিধায়ককে উন্নত চিকিৎসার জন্য দিল্লিতে পাঠানো হয়েছে। এর দৃশ্য প্রতীকী। একদিকে রাজ্য জ্বলছে, অন্যদিকে সরকার ব্যস্ত ক্ষত সামলাতে। সমাধান খোঁজার কোনো দৃশ্য এখানে অনুপস্থিত। আজ মণিপুর শুধু একটি রাজ্য নয়, এটি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি। সেখানে প্রশ্ন উঠেছে, মণিপুরকে কেবল অশান্ত নাকি বিচ্ছিন্নতার দোরগোড়ায় দাঁড়িয়ে? ইতিহাস বলে যে আগুন অবহেলা করা হয় সে আগুনে একদিন মানচিত্র বদলে দেয়। মণিপুরে আজ যা ঘটেছে তা শুধু রাজ্য সরকারের ব্যর্থতা নয়, এটি ভারতের রাষ্ট্র কাঠামোর জন্য এক গভীর সতর্ক সংকেত। এই সংকেত শোনা হবে নাকি আরো একটি সংঘাতের গল্প লেখা হবে, সেই উত্তর এখনো অজানাই রয়ে গেছে। কিন্তু একটা সত্য, যে মণিপুর আর নীরব নেই। ভারতের কেন্দ্রীয় সরকার এই পরিস্থিতিকে কিভাবে দেখছে সেটা একটা বড় প্রশ্ন। দিল্লি থেকে বারবার বলা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, কিন্তু মাঠের চিত্র বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। সেনা ক্যাম্প দখল হয়ে যাচ্ছে, নির্বাচিত জনপ্রতিনিধিদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে, সশস্ত্র গোষ্ঠীগুলো প্রকাশ্যে বিবৃতি দিচ্ছে, আর সরকার বলছে সব ঠিক আছে। এই দুটো ছবির মধ্যে যে বিশাল ফারাক, সেটাই মণিপুরের আসল সংকট। মণিপুরের এই সংকট শুধু সেই রাজ্যের সমস্যা নয়, এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের পুরো ভূরাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন। এই অঞ্চল দিয়ে ভারত মিয়ানমার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে যুক্ত। এখানে অস্থিরতা মানে ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির জন্য বড় ধাক্কা। চীনের সাথে সীমান্ত উত্তেজনা যখন তুঙ্গে, তখন উত্তর পূর্বে এই ধরনের অস্থিরতা ভারতের জন্য কতটা বিপজ্জনক সেটা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়া দরকার নেই। স্থানীয় মানুষের কথা শুনলে আরো ভয়াবহ চিত্র বেরিয়ে আসে। তারা বলছেন রাতের বেলা গুলির শব্দ এখন স্বাভাবিক হয়ে গেছে। কোন গ্রাম কোন গোষ্ঠীর নিয়ন্ত্রণে সেটা প্রতিদিন বদলাচ্ছে। সরকারি প্রশাসন নামকাওয়াস্তে আছে, আসল ক্ষমতা এখন অস্ত্রের হাতে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ দুই পক্ষের মধ্যে পিষ্ট হচ্ছেন। মণিপুরের ইতিহাস ঘাটলে দেখা যায় এই রাজ্য 1949 সালে ভারতের সাথে যুক্ত হয়েছিল। তখন থেকে একটি অংশ এই যুক্ত হওয়াকে মেনে নিতে পারেনি। দশকের পর দশক ধরে এখানে স্বাধীনতার আন্দোলন চলেছে। কখনো দমন করা হয়েছে, কখনো আলোচনা হয়েছে, কিন্তু সমস্যার মূল কখনো সমাধান হয়নি। আজকের পরিস্থিতি সেই পুরনো ক্ষতেরই নতুন রক্তক্ষরণ। ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো
এখানে কোনো সহজ সমাধান নেই। শুধু সেনা দিয়ে এই সমস্যার সমাধান হবে না, কারণ সমস্যাটা সামরিক নয়, এটা রাজনৈতিক। আবার রাজনৈতিক সমাধান খুঁজতে গেলে এমন কিছু দাবি মানতে হবে যা ভারতের সংবিধানের সাথে সাংঘর্ষিক। এই দোটানায় পড়ে দিল্লি এতদিন সমস্যাটা এড়িয়ে গেছে, কিন্তু এখন আর এড়ানোর সুযোগ নেই, কারণ আগুন এবার সীমা ছাড়িয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মহলও এই পরিস্থিতির দিকে নজর রাখছে। মানবাধিকার সংগঠনগুলো বারবার মণিপুরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের কিছু সংস্থা স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে। ভারত অবশ্য এসব দাবি নাকচ করে দিয়েছে এটাকে অভ্যন্তরীণ বিষয় বলে। কিন্তু যখন একটি রাজ্য কার্যত গৃহযুদ্ধের মতো পরিস্থিতি চলছে, তখন সেটা কতদিন শুধু অভ্যন্তরীণ বিষয় থাকবে, সেটাই একটা মূল প্রশ্ন। মণিপুরের পরিস্থিতি ভারতের জন্য একটা বড় পরীক্ষা। এই পরীক্ষায় কিভাবে তারা উত্তীর্ণ হয় সেটার উপর নির্ভর করছে শুধু মণিপুর নয়, উত্তর পূর্বাঞ্চলের ভবিষ্যৎ। কারণ মণিপুরে যা ঘটছে সেটা সফল হলে অন্যান্য রাজ্য একই ধরনের আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ভারতের মতো বিশাল এবং বৈচিত্র্যময় দেশে এই ধরনের নজির অত্যন্ত বিপজ্জনক। আপাতত মণিপুর জ্বলছে, সেনা ক্যাম্প দখল হচ্ছে, বিধায়কদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে, স্বাধীনতার স্লোগান উঠছে, আর দিল্লি বলছে সব নিয়ন্ত্রণে আছে। এই দুটো বাস্তবতার মধ্যে যে ফাঁক, সেটাই মণিপুরের ভবিষ্যৎ নির্ধারণ করবে। ভারতের মানচিত্র অক্ষত থাকবে নাকি একটা নতুন রেখা আঁকা হবে। এবার সেভেন সিস্টার্সের বুকে ভারতের কবর রচনা করে স্বাধীনতা ঘোষণা করল মণিপুর। সেখানে এখন আর ভারতীয় সংবিধান চলে না, চলে বুলেটের আইন। খোদ ভারতীয় সেনাবাহিনীর ক্যাম্প দখল করে নিচ্ছে স্বাধীনতাকামী যোদ্ধারা, আর প্রাণ বাঁচাতে রণক্ষেত্র ছেড়ে পালাচ্ছে ভারতের প্রশিক্ষিত সেনারা। এবং সরাসরি লন্ডনের মাটি থেকে ঘোষণা আসছে প্রবাসী সরকার গঠনে। দিল্লির মসনদে বসে নরেন্দ্র মোদী যখন বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন, তখন তার নিজের দেশের মাটি তার পায়ের নিচ থেকে সরে যাচ্ছে। লন্ডনের একটি প্রেস কনফারেন্স, পেছনের ব্যানারে জলজল করছে গভর্নমেন্ট অফ মণিপুর ইন এক্সাইল। এই ছবি ভারতের সার্বভৌমত্বের গালে সবচাইতে বড় চপেটাঘাত। ভিডিওতে দেখা যাচ্ছে মণিপুরের মহারাজার প্রতিনিধি দাবি করা দুই নেতা বিশ্ববাসীকে সাক্ষী রেখে ভারতের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিচ্ছেন। তারা সাফ জানিয়ে দিচ্ছেন মণিপুর আর ভারতের অঙ্গরাজ্য নয়, মণিপুর একটি স্বাধীন ভূখণ্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওটি এখন মণিপুরের স্বাধীনতাকামী মানুষের কাছে স্বাধীনতার দলিল। ভাইরাল হওয়া পোস্টে দাবি করা হচ্ছে ভারতীয় দখলদারিত্বের শিকল ভাঙার এটাই চূড়ান্ত মুহূর্ত। অনুসন্ধানে জানা যায় এই ভিডিওটি 2019 সালের 29 অক্টোবরের। কিন্তু কেন 26 সালে এসে এই ভিডিও দাবানলের মতো জ্বলছে? কারণ সেদিন লন্ডনে যা ছিল কেবল একটি ঘোষণা, আজ মণিপুরের প্রতিটি ধূলিকণায় তা পরিণত হয়েছে রক্তক্ষয়ী বাস্তবে। ভারত সরকার সেদিন এই প্রবাসী সরকারকে স্বীকৃতি দেয়নি, একে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছিল। কিন্তু এখন যখন ইম্ফলের রাস্তায় ভারতীয় সংবিধান পদদলিত হচ্ছে, তখন লন্ডনের সেই ঘোষণায় হয়ে উঠেছে বিদ্রোহের মূল মন্ত্র। ভিডিওটি পুরনো হতে পারে, কিন্তু এর বারুদ আজ তাজা। মণিপুরের মানুষ মানসিকভাবে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বহু আগেই। এখন লন্ডনের সেই ঘোষণার পথ ধরেই তারা ভৌগোলিক সীমারেখা টানছে। রাজনৈতিক ঘোষণার এই আগুনের মধ্যে মণিপুরের রণাঙ্গন থেকে যে ফুটেজ এসেছে, তা ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসের সবচাইতে লজ্জাজনক অধ্যায়। বিশ্বের চতুর্থ বৃহত্তম সেনাবাহিনী, যারা পরমাণু শক্তির গর্ব করে, তারা আজ মণিপুরের সাধারণ যোদ্ধাদের ভয়ে ইঁদুরের মতো পালাচ্ছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে মণিপুর লিবারেশন আর্মি বা এমএলএ এর সশস্ত্র যোদ্ধারা সরাসরি হানা দিয়েছে ভারতীয় সেনাবাহিনীর সুরক্ষিত ক্যাম্পে। কোনো চোরাগোপ্তা হামলা নয়, একেবারে সম্মুখ যুদ্ধ। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে এমএলএ এর যোদ্ধাদের আক্রমণের তীব্রতায় টিকতে না পারে ভারতের জওয়ানরা তাদের ক্যাম্প, অস্ত্র এবং আত্মসম্মান সব ফেলে প্রাণ বাঁচাতে দিকবিদিক পালাচ্ছে। কাশ্মীর বা সীমান্তে যে ভারতীয় বাহিনী বাঘের মতো গর্জন করে, মণিপুরের পাহাড়ে তারা আজ লেজ গুটিয়ে পালানো বিড়ালের মতো অসহায়। স্থানীয় যোদ্ধারা ক্যাম্প দখল করে উল্লাস করছে, তাদের চোখে মুখে বিজয়ের দীপ্তি। এই দৃশ্য প্রমাণ করে মণিপুরের মাটি এখন আর দিল্লির আজ্ঞাবহ নয়। একটি রাষ্ট্রের সেনাবাহিনী যখন নিজেদের ঘাঁটি ছেড়ে পালায়, তখন সেখানে আর রাষ্ট্রের অস্তিত্ব থাকে না। নরেন্দ্র মোদী দিল্লিতে বসে যতই উন্নয়নের গল্প শোনান না কেন, বাস্তবতা হলো মণিপুরের প্রতিটি ইঞ্চি জমি ভারতীয় জওয়ানদের পায়ের নিচ থেকে সরে গেছে। এই পলায়ন শুধু একটি ক্যাম্প হারানো নয়, এটি ভারতীয় আধিপত্যবাদের চূড়ান্ত পরাজয়।
রণাঙ্গনের এই পরাজয়ের মধ্যেই সামনে এসেছে ভয়ঙ্কর আলটিমেটাম। দিল্লির প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইউনাইটেড কুকি লিবারেশন আর্মি জারি করেছে মৃত্যু পরোয়ানা। কোনো লুকোছাপা নেই, সরাসরি নাম ধরে 3 জন উপজাতি বিধায়ককে দেওয়া হয়েছে চরম সময়সীমা, আগামী 20 ফেব্রুয়ারি। এই তারিখের মধ্যে যদি তারা পদত্যাগ না করেন তবে তাদের পরিণতি হবে মৃত্যুদণ্ড। বিবৃতিতে তারা সাফ জানিয়ে দিয়েছে, এই বিধায়করা যদি ভারতীয় কাঠামো দালালি অব্যাহত রাখেন তবে তাদের জনগণের শত্রু হিসেবে গণ্য করা হবে এবং তাদের শাস্তি হবে কেবলই মৃত্যু। সবচাইতে ভয়ঙ্কর বিষয় হলো, এই বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে এই বিষয়ে কোনো ব্যক্তি বা সংস্থার নাক গলানোর অধিকার নেই। অর্থাৎ ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সুপ্রিম কোর্ট কারো তোয়াক্কা তারা করে না। মণিপুরে এখন ভারতের সংবিধান অচল, সেখানে চলছে বন্দুকের নলের শাসন। কুকি জনগোষ্ঠী এবং সাধারণ মানুষ বর্তমান সরকারি ব্যবস্থাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। 2023 সালের সহিংসতার পর থেকে যে ক্ষোভ দানা বেঁধেছিল, আজ তা এক মহীরুহে পরিণত হয়েছে। এখন আর স্বায়ত্তশাসন নয়, দাবি উঠেছে পূর্ণাঙ্গ বিচ্ছেদের। রাষ্ট্রের এই পতন এবং দিল্লির অসহায়ত্ব কতটা গভীর তার প্রমাণ মিলেছে ইম্ফল বিমানবন্দরের একটি দৃশ্যে। গত 8 ফেব্রুয়ারি মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং দাঁড়িয়েছিলেন বিমানবন্দরের টারমাকে। না, কোনো বিদেশি অতিথিকে বরণ করতে নয়, বরং নিজের দলের এক বিধায়ককে চিকিৎসার জন্য দিল্লিতে পাচার করতে। সহিংসতায় রক্তাক্ত গুরুতর আহত বিজেপি বিধায়ক ভংজাগিন ভালতেকে এয়ার অ্যাম্বুলেন্সে তুলে দেওয়ার সময় মুখ্যমন্ত্রীর চেহারায় ফুটে উঠেছিল চরম হতাশা। এই দৃশ্যটি আদতে ভারতের পতনের প্রতীক। নিজের রাজ্যে নিজের দলের বিধায়ককে নিরাপত্তা দিতে ব্যর্থ মুখ্যমন্ত্রী চিকিৎসার ব্যবস্থা করতে পারছেন না, তাকে পাঠাতে হচ্ছে দিল্লিতে। যখন খোদ জনপ্রতিনিধিরাই হামলার শিকার হয়ে রাজ্য ছাড়তে বাধ্য হচ্ছেন, তখন সাধারণ মানুষের জীবনের মূল্য সেখানে কতটুকু? মুখ্যমন্ত্রী সেই অসহায় চাহনি বুঝিয়ে দিয়েছে মণিপুরের সরকারের নিয়ন্ত্রণ শূন্যের কোঠায়। মোদী সরকার যে ডাবল ইঞ্জিন সরকারের স্বপ্ন দেখিয়েছিল, মণিপুরের মাটিতে সেই ইঞ্জিন এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আজ মণিপুর শুধু একটি অশান্ত রাজ্য নয়, এটি ভারতের হাত থেকে বেরিয়ে যাওয়া এক টুকরো জ্বলন্ত কয়লা। প্রতি মৃত্যু পরোয়ানা এই 3টি ঘটনা একই সুতোয় গাঁথা। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত বিপ্লব। সাধারণ মানুষও আজ আর ঘরে বসে নেই। নারীরা রাস্তায় নেমে সেনাদের কনভয় আটকাচ্ছে, তাদের ক্যাম্পে ঢুকতে বাধা দিচ্ছে। জনসমর্থন হারিয়ে ভারতীয় বাহিনী এখন মণিপুরে অবাঞ্ছিত দখলদার। অচেনা পাহাড়ি পথ, চারদিকে ওৎপেতে থাকা শত্রু এবং স্থানীয়দের ঘৃণার আগুনে পুড়ে ছারখার হচ্ছে ভারতের মনোবল। আন্তর্জাতিক গণমাধ্যমেও এখন মণিপুরের এই পরিস্থিতি প্রধান শিরোনাম হচ্ছে, যা ভারতের তথাকথিত গণতান্ত্রিক মুখোশ বিশ্বমঞ্চে ছিঁড়ে ফেলছে। দিল্লি এতদিন ধরে যে আগ্নেয়গিরির মুখে ছিপি এঁটে রেখেছিল, সেই আগ্নেয়গিরি এখন বিস্ফোরিত হয়েছে। মণিপুরের মানুষ আর ভারতীয় পরিচয়ে বাঁচতে চায় না, তারা চায় মুক্তি, এবং সেই মুক্তির জন্য তারা যে কোনো মূল্য দিতে প্রস্তুত। ইতিহাস বলে, যখন কোনো জাতি তার শিকড় ছিঁড়ে ফেলার সিদ্ধান্ত নেয়, তখন পৃথিবীর কোনো পরাশক্তি তাদের আটকে রাখতে পারে না। মণিপুরে আজ যা ঘটছে তা কেবল দাঙ্গা নয়, এটি একটি পূর্ণাঙ্গ স্বাধীনতা যুদ্ধ। নরেন্দ্র মোদী হয়তো এখনো নীরব, কিন্তু মণিপুরের পাহাড় আর নীরব নেই। তারা অস্ত্র হাতে তুলে নিয়েছে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য। ভারত সরকার যদি এখনো মনে করে যে তারা আরও সেনা পাঠিয়ে সব ঠান্ডা করে দেবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।